হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা যেটা শিখব সেটা হলো ক্লাস 10-এর কম্পোজিশন পার্টের দুটো অংশ। একটা হচ্ছে প্রতিবেদন আর একটা হলো সংলাপ রচনা। প্রথমেই দেখে নেব প্রতিবেদন। প্রতিবেদন বিষয়টা অনেকের কাছেই হয়তো একটু শক্ত লাগে, বা শক্তের থেকেও বলা ভালো একটু হয়তো মানে কিভাবে করব, গুছিয়ে কিভাবে লিখব সেটা হয়তো ঠিক বুঝে ওঠা যায় না। তো প্রথমেই যেটা আমাদের ভেবে নিতে হবে সেটা হচ্ছে যে আমি যখন কোনো সংবাদপত্র প্রকাশের উপযোগী প্রতিবেদন লিখছি, আমি হচ্ছি প্রতিবেদক, অর্থাৎ সাংবাদিক। ইংলিশে যাকে আমরা বলবো রিপোর্টার। আমরা প্রত্যেকেই রিপোর্টার। এবারে একটা ঘটনা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, একটা বিষয় আমাদের সামনে রাখা হয়েছে। আমি যদি রিপোর্টার হতাম তাহলে সেই ঘটনাটা আমি কিভাবে দেখতাম, কিভাবে জানতাম, তার উপরে সাধারণ স্থানীয় বাসিন্দাদের কি প্রতিক্রিয়া সেটা কিভাবে সংগ্রহ করতাম, উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের যা বক্তব্য, তাদের সিদ্ধান্ত, এই সমস্ত কিছুই তো আমার প্রতিবেদনে থাকতো। সুতরাং প্রথমেই আমি সবাইকে যেটা একটু বলবো সেটা হচ্ছে যে প্রতিবেদন রচনার জন্য একটু খবরের কাগজ কিন্তু পড়তে হবে। অর্থাৎ যে খবরের কাগজগুলো সর্বাধিক প্রচারিত, লিডিং যে নিউজ পেপারগুলো আছে বাংলাতে, সেগুলো অন্তত 1-2 সপ্তাহ টানা পড়তে হবে। বিভিন্ন ধরনের খবরগুলোর পড়তে হবে। তাহলে কি হবে যে সাংবাদিকেরা কীভাবে, কী ধাঁচে তারা লিখে থাকেন এক একটা প্রতিবেদন, সেই ধাঁচটা আমরা আয়ত্ত করতে পারবো। তো প্রাথমিকভাবে প্রতিবেদন রচনার কিছু নিয়ম কিন্তু আমাদের জেনে নিতে হবে। প্রথমেই হচ্ছে বিষয়ের উপযোগী একটি শিরোনাম দিতে হবে। দেখবে খবরের কাগজ খুললেই তুমি শিরোনামহীন, হেডলাইন ছাড়া তুমি কিন্তু খবর পাবে না, তাই না? সেজন্য তোমাকে একটা শিরোনাম দিতে হবে। আর খেয়াল রাখতে হবে যে শিরোনামটা হবে সংক্ষিপ্ত এবং আকর্ষক। মানে আরও 5টা খবরের ভিড়ে তোমার খবরটাই যাতে পাঠককে আকৃষ্ট করে, সেই দায়িত্বটা কিন্তু তোমারই। সেজন্য শিরোনামটা সংক্ষিপ্ত করবে, একটা পূর্ণ বাক্যে, দেখো আমি দিয়েই দিয়েছি, পূর্ণ বাক্যে কিন্তু শিরোনাম হবে না। অর্থাৎ একটা কমপ্লিট সেন্টেন্স শিরোনামে আসবে না। মূল বিষয়ের উপযোগী করে তুমি শিরোনামটি রচনা করবে এবং যথেষ্ট আকর্ষণীয়ভাবে, যাতে খবরের কাগজ খুললেই তোমার খবরটাই পাঠককে সবচেয়ে বেশি আকৃষ্ট করে, তাঁরা তোমার খবরটা পড়তে বাধ্য হন। এইভাবে তুমি শিরোনামটা বাছবে, রচনা করবে। নেক্সট যেটা হচ্ছে, শিরোনামের পরেই সংবাদদাতা, স্থান আর তারিখের উল্লেখ থাকবে। সংবাদদাতা দেখবে অনেক রকমভাবে খবরের কাগজে থাকে, যে স্টাফ রিপোর্টার বলে থাকে, বিশেষ সংবাদদাতা বলে থাকে, আর থাকে নিজস্ব সংবাদদাতা। এই শেষেরটাকেই আমরা স্ট্যান্ডার্ডাইজড হিসেবে ধরে রাখবো। অর্থাৎ যখনই যেটা আমরা প্রতিবেদন রচনা করি না কেন, সব ক্ষেত্রেই নিজস্ব সংবাদদাতা। আর স্থান হিসেবে তুমি কলকাতা করতে পারো। আর কেউ যদি একটু মফস্বল এলাকার থাকো বা একটু গ্রামের এলাকায় থাকো, তাহলে যে মূল জেলাটা, সেই জেলাটার কথা বলবে। ধরো পুরুলিয়া বললে, হুগলি বললে, বর্ধমান বললে, এই রকম। আর যদি কখনো বলা হয় যে তোমার এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, তাহলে তোমার এলাকা বলতে ধরো বর্ধমান জেলার ছোট একটা গ্রামের কথা বলছো, তাহলে সেই গ্রামটা মাঝখানে দেবে, কমা দিয়ে বর্ধমান, আসল জেলাটার কথা উল্লেখ করে দেবে। আর তারপরে তারিখ, যেদিন ঘটনাটা ঘটছে তার পরের দিনের তারিখটা দেবে, অর্থাৎ যেদিন তুমি লিখছো। ঠিক আছে? ধরো গতকাল অমুক জায়গায় এই রকম একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, সেখানে গিয়ে দেখা গেল এই এই ব্যাপার। মানে তুমি যেদিন ঘটনাটা ঘটেছে সেই দিন ভিজিট করেছো, সেই দিন সব কিছু দেখেছো,
এবং পরের দিনের খবরের কাগজে ছাপবার জন্য তুমি লিখছো। সেই জন্য যেদিন খবরের কাগজটা বেরোচ্ছে সেই দিনকার ডেটটা তুমি দিচ্ছ। কেমন? এরপরে তাহলে আমরা সংবাদদাতা, স্থান, তারিখ উল্লেখ করে দিলাম। এবার ৩ নম্বর, এখান থেকে আমার মূল প্রতিবেদনটি লেখা শুরু হয়ে যাবে। খেয়াল রেখো এক্ষেত্রে যে প্রতিবেদন কয়েকটি অনুচ্ছেদে লিখলেই ভালো। একটা অনুচ্ছেদে যে লেখা হয় না সেটা আমরা একবারও বলছি না, কিন্তু একটা অনুচ্ছেদে যখন আমরা দিচ্ছি না, তখন বিষয়টা অনেকগুলো বিষয় একসঙ্গে থাকে, তো ফলে সেইগুলো আলাদা আলাদা করে যদি হাইলাইট করতে হয় তাহলে আলাদা আলাদা অনুচ্ছেদে করাটাই ভালো। তাই জন্য আমি বলেই দিয়েছি, দেখো, যে অন্তত ৩টে প্যারাগ্রাফ যেন তোমার লেখায় থাকে, ৩টি অনুচ্ছেদ যেন তোমার প্রতিবেদনে আসে। কীরকম ৩টে অনুচ্ছেদ? সাজাবে কিভাবে? প্রথম অনুচ্ছেদে খুব সংক্ষেপে মূল যে ঘটনাটা ঘটেছে সেইটার উল্লেখ করবে। কি ঘটেছে, কখন ঘটেছে, কোথায় ঘটেছে, কিভাবে ঘটেছে, এই যে প্রাথমিক কথাবার্তাগুলো সেটা তোমাকে সেরে ফেলতে হবে প্রথম অনুচ্ছেদে। যার জন্যেই প্রথম অনুচ্ছেদটিকে বলাই হয় লিড বা ইন্ট্রো। কেমন? এবারে যেটা করবে, দ্বিতীয় অনুচ্ছেদটাই সবচেয়ে বড় হয়, কারণ সেই দ্বিতীয় অনুচ্ছেদে তুমি সামগ্রিকভাবে ঘটনাটার বিবরণ দিচ্ছ, অর্থাৎ ডিটেলে আনছো, বিশদে আনছো। আর তৃতীয় তথা সর্বশেষ যে অনুচ্ছেদ, তোমার কনক্লুডিং যে প্যারাগ্রাফটা, সেই প্যারাগ্রাফটা কি থাকবে? এই যে দ্বিতীয় অনুচ্ছেদে তুমি ঘটনাটা বললে, ডিটেলে বললে কি কি হয়েছে না হয়েছে, তার পরিপ্রেক্ষিতে সর্বসাধারণের প্রতিক্রিয়া, তার মধ্যে হয়তো কারোর তুমি বক্তব্য আনলে কোটেশনের মধ্যে, সরকারি উদ্যোগে বা বেসরকারি উদ্যোগে কি কি করার কথা ভাবা হয়েছে সেইগুলো, সরকারের ক্ষেত্রে যেরকম বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়, তদন্ত কমিটি গঠন ইত্যাদির উল্লেখ থাকে, সেইগুলো তোমাকেও আনতে হচ্ছে। যেটা আমি বললাম যে অ্যাজ ইফ তুমি হচ্ছ রিপোর্টার, তুমি জায়গাটাতে গেছো, সমস্ত খবরাখবর সংগ্রহ করেছো, তারপরে তার ভিত্তিতে তুমি একটা প্রতিবেদন বা রিপোর্ট রচনা করছো। সেই জন্যেই একটু খবরের কাগজ চোখ বোলাতে হবে যে কীরকমভাবে তারা রচনা করে থাকেন। আমি এখানে যাবতীয় নিয়ম, রচনার কৌশল সেগুলো সব শিখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। এবারে চলে এসো ৫ নম্বর, ভাষাটা কীরকম হবে। প্রতিবেদনের ভাষা সবসময় হবে খুব সহজ সরল এবং সর্বজনবোধ্য, আর যেটা বললাম আকর্ষণীয়। অর্থাৎ তোমার শিরোনামটি তো আকর্ষক হবেই, সেই সঙ্গে প্রতিবেদনের ভাষাটাও সবার বোঝার মতো হবে। অর্থাৎ খুব ইন্টেলেকচুয়াল যারা, খুব পণ্ডিত ব্যক্তি যারা, তারাই তোমার প্রতিবেদন বুঝতে পারবেন। আর যারা একেবারে তোমার আমার মতো সাধারণ মানুষ, তারা অতটা বুঝতে পারলেন না, ধোঁয়াশা রয়ে গেল, তাহলে কিন্তু তোমার প্রতিবেদন খবরের কাগজের পাঠকরা কেউ পড়বেন না। সেই জন্য তোমাকে ভাষাটা সহজ সরল করতে হবে এবং সবার বোঝবার মতো করতে হবে, আর অবশ্যই আকর্ষণীয় করতে হবে। আর একটা জিনিস খেয়াল রেখো, ভাষা সহজ সরল করতে গিয়ে একেবারে কলোকিয়াল টোন যেন না চলে আসে। অর্থাৎ মান্য চলিত গদ্য, যে শিষ্ট বাংলায় তুমি আমি সাধারণভাবে কথা বলে থাকি, সেই মান্য চলিত গদ্য, সেই শিষ্ট বাংলা তোমাকে প্রতিবেদন রচনায় আনতে হবে। আর যেটা খেয়াল রাখতে হবে যে এমনভাবেই আকর্ষক করে লিখবে যে পাঠক যেন পড়তে পড়তে কৌতূহল না হারিয়ে ফেলে, রচনার যে একটা আঁটোসাঁটো বাঁধুনি, তোমার প্রতিবেদনের যে একটা আঁটোসাঁটো বাঁধুনি, সেটা যেন প্রথম থেকে শেষ পর্যন্ত বজায় থাকে, যেন একবার সেই প্রতিবেদনটা পড়তে বসে পাঠক সেটা শেষ করে তবেই ওঠেন। কেমন? তাহলে ভাষা হচ্ছে সহজ সরল, মান্য চলিত গদ্যে, সবার বোঝবার মতো ভাষা, আকর্ষক ভাষা, যাতে পাঠকের আকর্ষণটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে রাখা যায়।
নেক্সট হচ্ছে প্রতিবেদন হবে তথ্য নির্ভর, বস্তুনিষ্ঠ আর নৈর্ব্যক্তিক। অর্থাৎ ডেফিনেটলি তুমি তো কিছু তথ্যের ভিত্তিতেই প্রতিবেদনটি রচনা করছো, ফলে সেটা বস্তুনিষ্ঠ, অর্থাৎ যা যা ঘটেছে তাই তুমি বলছো, কোনো আকাশকুসুম কল্পনা তার মধ্যে থাকছে না। আর নৈর্ব্যক্তিক কথাটার মানে যেটা হলো, প্রতিবেদক সম্পূর্ণ নিরপেক্ষ ভঙ্গিতে প্রতিবেদন রচনা করবেন, তার ব্যক্তিগত মতামতের কোনো জায়গা কিন্তু প্রতিবেদনে নেই। অর্থাৎ ধরো এই যে আমি একটা স্টেটমেন্ট করে দিয়েছি, এটি একটি মহৎ উদ্যোগ, তাতে সন্দেহ নেই, এই রকম ধরনের লাইন কিন্তু প্রতিবেদনে আনা যাবে না। এটা মহৎ উদ্যোগ কি অসাধু উদ্যোগ, তুমি সেটা কারোর বক্তব্যের মধ্যে দিয়ে আনতে পারো। ধরো স্থানীয় কোনো বাসিন্দা, কারোর একটা নাম দিয়ে দিলে, কাল্পনিক নাম দিয়ে তার বক্তব্যটা তুমি কোটেশন মার্কের মধ্যে আনলে, এনে তার মুখে তুমি কথাটা বসালে যে এটি একটি মহৎ উদ্যোগ, তাতে সন্দেহ নেই। কিন্তু তুমি সাংবাদিক হিসেবে এই রকম কোনো ব্যক্তিগত মত প্রকাশ করতেই পারো না। কেমন? কারণ তুমি সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে পুরো বিষয়টা দেখছো, জানছো, যা ঘটেছে, যা ঘটবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তুমি শুধু সেটাই খবরের কাগজে পাঠকদের জানাচ্ছ সম্পূর্ণ নিরপেক্ষভাবে। এইটা খেয়াল রেখো বারবার, যে ব্যক্তিগত মত প্রকাশ করে ফেলো না। এবারে দেখো পরের পয়েন্টটা এর সঙ্গেই কিন্তু কানেক্টেড বা রিলেটেড। প্রতিবেদন লিখতে হবে প্রথম পুরুষের ব্যবহারে ভাব বাড়ছে। আমি এখানে দেখিয়েই দিয়েছি, আমি গিয়ে দেখলাম বা আমি ঘটনাস্থলে গিয়ে দেখলাম, এরকমটা কখনোই আনা যাবে না। আমি এখানে ক্রস করে দিলাম। ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, বা ধরো অমুক পাড়ায় গিয়ে জানা গেল, এই রকম ভাব বাচ্চে আনতে হবে। আর আমরা পৃথিবীকে ভালো রাখতে পারবো এই রকমটাও নয়, আমরার কোনো জায়গা নেই, উত্তম পুরুষের কোনো জায়গা নেই। এইভাবেই পৃথিবীকে সুস্থ রাখার উদ্যোগ তারা গ্রহণ করেছেন বা তারা নিয়েছেন। অর্থাৎ যারা কোনো একটা ধরো পরিবেশ রক্ষায় একটা সমাবেশ হয়েছে, বা ধরো রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, বা ধরো অরণ্য সপ্তাহ পালনের কর্মসূচি গ্রহণ করেছে কোনো সংস্থা, সুতরাং এইভাবে বলো যে এইভাবেই তারা পৃথিবীকে সুস্থ সতেজ রাখার সংকল্প গ্রহণ করেছেন। এইভাবেই আমরা করতে পারবো? একদম না। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমি দেখলাম এই উত্তম পুরুষ আসবে না, বা আমরা এইভাবেই পৃথিবীকে সুস্থ রাখতে পারবো, ব্যক্তিগত কোনো মত আসবে না, বা শরীর চর্চা করা দরকার, ব্যায়াম করলে শরীর ভালো থাকে, এই ধরনের কোনো কথাও আসবে না। তুমি সাংবাদিক হিসেবে তোমার কোনো মত প্রকাশের জায়গা খবরের কাগজ তোমাকে দেয়নি। সাংবাদিক হিসেবে তুমি একটা জায়গায় যাচ্ছ, খবর সংগ্রহ করছো, এবং সেখানে কি কি ঘটেছে তুমি সেটা পাঠককে জানাচ্ছ। পরবর্তীকালে তাদের আরও কোনো সংকল্প আছে কি না, বা এই বিষয়ে সরকার কি ভাবনা চিন্তা করছেন, সেইগুলো সম্পূর্ণ নিরপেক্ষভাবেই তুমি জানাচ্ছ, সহজ সরল, আকর্ষণীয় এবং সবার বোঝবার মতো ভাষায়। এবারে একটা কথা বলে দিই, দৃষ্টান্ত আমি একটু বাদই আলোচনা করে দিচ্ছি। দৃষ্টান্ততে যাবার আগে যেটা আমি আর একটা কথা ছেলে মেয়েদের বলবো, যে যখনই কোনো ধরো সরকারি কর্তা ব্যক্তির কথা আসতেই পারে, ধরো রক্তদান শিবির হয়েছে একটা জায়গায়, সেখানে হয়তো স্থানীয় বিধায়ক এসেছেন, স্থানীয় পৌরপিতা এসেছেন, বা হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী সেই নিয়ে কিছু বক্তব্য রেখেছেন। এইগুলোর ক্ষেত্রে শুধু তাদের পদটার উল্লেখ করো, স্থানীয় বিধায়ক, স্থানীয় পৌরপিতা, বা যদি একান্তই নাম উল্লেখ করতে হয় বিধায়ক বা পৌরপিতা বা সাংসদের, কোনো কাল্পনিক নাম ব্যবহার করো। আর
মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে কাল্পনিক নাম ব্যবহার করবারও দরকার নেই, মুখ্যমন্ত্রী বললেই যথেষ্ট। অর্থাৎ তোমার লেখার মধ্যে তুমি বিতর্কিত কোনো মন্তব্য বা বিতর্কিত কোনো বিষয়ের অবকাশ রাখবে না। কারণ এমন তো কোনো গ্যারান্টি নেই যে তুমি যে অনুষ্ঠানটার কথা বলছো, বা যে রক্তদান শিবিরই হোক বা অরণ্য সপ্তাহ হোক, সেখানে সত্যি সত্যি ওই এলাকার বিধায়ক গিয়েছিলেন, বা যদি জানো তিনি ওই কথাই বলেছিলেন, এমন কোনো গ্যারান্টি তো তুমি দিতে পারছো না। সেই জন্যই বিধায়কের কথা বলো, সাংসদের কথা বলো, পৌরপিতার কথা বলো, বা পঞ্চায়েত প্রধানের কথা বলো, নাম যদি আনতে হয় কাল্পনিক নাম আনো। কেমন? আসল নাম ব্যবহার করো না। আর যখন তুমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলছো, মুখ্যমন্ত্রী কথাটা বলাই যথেষ্ট, আলাদা করে কোনো নাম দেবার দরকারই হয় না। এইগুলো একটু খেয়াল করবে যেন তোমার প্রতিবেদনে কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু, বিতর্কিত কোনো কিছু যেন না থাকে। এবারে দেখো আমি দৃষ্টান্ত দিয়ে দিয়েছি একটা, খুব আসে এটা টেস্ট পেপারে। জলাভূমি বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয়, এই মর্মে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। খেয়াল করো কিভাবে আমি আনছি। জলা ভরাট ও সবুজ ধ্বংস করে গড়ে উঠছে আবাসন, স্থানীয় মানুষের প্রতিবাদ। এই রকমভাবেই দেখবে খবরের কাগজের শিরোনামগুলো থাকে। আমি কিন্তু পূর্ণ বাক্য আনলাম না, অথচ মূল বিষয়টা আমি দিয়ে দিলাম যে জলা ভরাট আর সবুজ ধ্বংস করে আবাসন গড়ে উঠছে, তার সঙ্গে আমি যোগ করলাম স্থানীয় মানুষের প্রতিবাদ। এই যে আবাসন নয় এটা দিয়ে দিয়েছে, এটা থেকেই আমি এই হিন্টটা তুলে নিলাম যে স্থানীয় মানুষের প্রতিবাদ। এই শিরোনামটা ঠিক পরেই কি আসবে? নিজস্ব সংবাদদাতা, স্থানের নাম বলেছিলাম কলকাতা, আর তারিখ 14ই জুলাই। যেদিন এটা আমি লিখছি সেই দিনের তারিখ আমি দিয়েছি, তোমরা যেদিন লিখবে সেই দিনের তারিখ দেবে। এবার এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি। ধরো তোমাকে বলা হলো যে সম্প্রতিকালে ঘটে যাওয়া কোনো প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। তাহলে সেখানে উত্তরবঙ্গের বন্যা তুমি আনতে পারো। এবার যেটা হয় সেটা কিন্তু অনেক দিন আগে ঘটে গেছে, ফলে সেই অনুযায়ী তোমাকে তখন তোমার প্রতিবেদনের তারিখটা বদলে ফেলতে হবে। কেমন? আবার ধরো সাম্প্রতিককালে ঘটে যাওয়া কোনো ভয়াবহ রেল দুর্ঘটনা, সেক্ষেত্রেও যেদিন ঘটেছে তার পরের দিনের ডেটটা আনতে হবে। এরকম কিছু কিছু সাম্প্রতিক ঘটনা সম্পর্কে একটু জেনে বুঝে রাখবে। রেল দুর্ঘটনা অতটা চাওয়া হয় না, প্রাকৃতিক দুর্যোগটাই বেশি আসে। সুতরাং সেই প্রাকৃতিক দুর্যোগ সেটা রেমাল হতে পারে, বা সেটা উত্তরবঙ্গের ধস হতে পারে, উত্তরবঙ্গের বন্যা হতে পারে। সেগুলো কোন সময়টাতে কোন তারিখটাতে হয়েছিল এইগুলো একটু জেনে রাখো, যাতে পরীক্ষার খাতায় তার ঠিক একদিন বা দুদিনের পরের তারিখ দিয়ে তুমি করতে পারো। এখানে যেহেতু এটা একটা সাধারণ ঘটনা, কোনো সাম্প্রতিককালে ঘটে যাওয়া একটা ঘটনা নয়, সেই জন্য আমরা সাধারণ একটা প্রতিবেদন এনেছি। এরকম সাধারণই আসে, ইউজুয়ালি পরীক্ষায় সাধারণ ঘটনা দিয়েই আসে। কিন্তু যদি কখনো সাম্প্রতিককালে ঘটে যাওয়া কোনো প্রাকৃতিক দুর্যোগ বা এরকম কিছু আসে, সেটার জন্যই বলে রাখলাম যে খবরের কাগজের সংস্পর্শে একটু থেকো। আপাতত তাহলে যেটা আমরা করছি যে জলাভূমি বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয়, এই বিষয়ের ওপরে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটা প্রতিবেদন। আমি শিরোনামটা বলেই দিলাম যে জলা ভরাট ও সবুজ ধ্বংস করে গড়ে উঠছে আবাসন। এটা যে হবার নয় সেই হিন্টটা ধরেই আমি কোলন দিয়ে করলাম স্থানীয় মানুষের প্রতিবাদ। তারপরেই আমি আনলাম যে কে লিখছেন এটা, নিজস্ব সংবাদদাতা, স্থান দেখো আমি কোনো ছোট জায়গা এক্ষুনি আনিনি, কলকাতা হিসেবেই এনেছি। আর যে দিনটা আমি লিখছি সেই দিনটার তারিখ দেওয়া হয়েছে 14 জুলাই, কোনো সাল উল্লেখ করতে হয় না। এবারে কি এনেছি? প্রথম প্যারাগ্রাফ, ঘটনার
সংক্ষিপ্ত বিবরণ। বহুতল বাড়ি নির্মাণের জন্য জলাভূমি বোজানো ও সবুজ ধ্বংস করার যে অশুভ প্রচেষ্টা সর্বত্র লক্ষ্য করা যাচ্ছে, দেখো লক্ষ্য করছি বললাম না, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলেন দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকার সাধারণ মানুষ। এইখানে আমি ছোট জায়গাটাকে আনলাম। গতকাল স্থানীয় নেতাজি সংঘের প্রাঙ্গণে, তাহলে এটা একটা ক্লাব, একটা সংগঠন, প্রাঙ্গণে এই প্রতিবাদ আন্দোলনে মিলিত হয়েছিলেন এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাহলে কোথায় হয়েছে, কারা করেছে, কারা এসেছিলেন, সেই প্রাথমিক কথাবার্তাটুকু আমি এখানে বলে দিলাম। এবার আসছে আমার বিশদ বিবরণটা, অর্থাৎ কিনা দ্বিতীয় অনুচ্ছেদ, সেকেন্ড প্যারাগ্রাফ। শহর ও শহরতলিতে বহুতল বিশিষ্ট আবাসন ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মাণের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। একদিকে জনসংখ্যা বৃদ্ধি এর অন্যতম কারণ হলেও অন্যদিকে কিছু অসাধু প্রমোটার ও আবাসন নির্মাণ চক্র বেআইনিভাবে জলাভূমি বুজিয়ে গাছপালা কেটে ইট কাঠ পাথরের কাঠামো গড়ে তুলছে, যার ফলে পরিবেশ হয়ে উঠছে দূষিত ও বিষাক্ত। এছাড়াও এই নির্মাণগুলি কতটা বাস্তুসম্মত সে সম্পর্কেও তো প্রশ্ন থেকে যায়। এই সব বিষয়ই উঠে এলো এই প্রতিবাদ মঞ্চে। তাহলে কি হচ্ছে, প্রথম দিকটা পড়ে তোমাদের হয়তো মনে হচ্ছিল যে ম্যাম তো এইমাত্র বললেন যে কোনো ব্যক্তিগত মত প্রকাশ করা যাবে না, অথচ এখানে তিনি তো তার ব্যক্তিগত মত প্রকাশ করছেন যে জনসংখ্যা বৃদ্ধির কারণেই হোক বা অসাধু প্রমোটার চক্রেই হোক বা অসাধু ব্যবসায়ী যারা তাদের জন্যেই হোক, এই সমস্ত ক্ষেত্রে জলাভূমি বুজিয়ে সবুজ ধ্বংস করে ইট কাঠ পাথরের কাঠামো গড়ে তুলছে। এগুলো তো ব্যক্তিগত মতামতই, এগুলো কতটা বাস্তুসম্মত এগুলো সবটাই তো তার ব্যক্তিগত মতামত। যাতে এইটা না ভুল বোঝাবুঝির জায়গায় আসে, সেই জন্যেই আমি কি করে দিলাম, দেখো এই সব বিষয়ই উঠে এলো এই প্রতিবাদ মঞ্চে। মানে এইগুলো আমার কথা নয়, এইগুলো এই প্রতিবাদ মঞ্চে আলোচিত হচ্ছিল, সেইগুলোই এখানে আমি বলে দিলাম। বোঝা গেল? তাহলে এবার এসো, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের সামনে এর স্থায়িত্ব কতটুকু সে সম্পর্কেও সন্দিহান এখানকার বাসিন্দারা। তাহলে দেখো, এখানকার বাসিন্দারা, আমি সন্দিহান নই, কিন্তু আমি কিন্তু সন্দেহের মধ্যে নেই, আমার সন্দেহ প্রকাশের অবকাশই দেয়নি আমার খবরের কাগজ। ফলে আমি যা লিখছি, যা বলছি, সবটাই যা ঘটেছে, স্থানীয় বাসিন্দারা যা বলাবলি করেছেন, সেইটাই আমি এখানে তুলে ধরছি। প্রতিবাদ আন্দোলনে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন বক্তা এই বিষয়গুলির উপর আলোকপাত করেন। অনুষ্ঠানে স্থানীয় পৌরপিতা ও বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশবিদ শ্রী অমল চৌধুরী, আমি একটা কাল্পনিক নাম এনেছি, প্রখ্যাত সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ইনি স্বমহিমায় বিরাজমান, আমি এই আসল নামটাই এনেছি কারণ ইনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যেহেতু নন, সেই জন্য তার নাম আনা যেতেই পারে। কোনো সাহিত্যিকের নাম, আসল নাম কোনো ভালো কাজে তুমি আনতেই পারো, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু যখনই কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কথা আনবে, নাম যদি করতে হয় কাল্পনিক নামটা রেখো, এটুকু খেয়াল রাখলেই যথেষ্ট। বিজ্ঞানী ডক্টর প্রবুদ্ধ জানা সহ আরও অনেকে। প্রতিবাদ আন্দোলনের শেষে, এবারে আমার কনক্লুডিং প্যারাগ্রাফ আসছে, প্রতিবাদ আন্দোলনের শেষে উপস্থিত সকলে মিলে সবুজ ও উন্মুক্ত পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য জলাভূমি ভরাট ও বৃক্ষনিধনের মতো ঘৃণ্য কাজের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার শপথ গ্রহণ করেন। এবারে যেটা বললাম, একটু যদি কারোর বক্তব্য বা উদ্ধৃতি না দাও, তাহলে তোমার প্রতিবেদনটা ভীষণ একঘেয়ে হয়ে যাবে, ভীষণ ফ্যাকাশে বিবর্ণ হয়ে যাবে। সেই জন্য আমি কি করলাম, দেখো, স্থানীয় বাসিন্দা বলে একটা কাল্পনিক নাম, যে কোনো একটা নাম, মণিময় সামন্তের কথায়
আমরা এখানে দীর্ঘদিন বাস করছি। একজন নাগরিক হিসেবে দিনের পর দিন এই অন্যায় তো মেনে নেওয়া যায় না। তাই আমাদের মতো আরও যাঁরা আছেন সবাইকে নিয়েই জনসচেতনতা বৃদ্ধিতে এই প্রয়াস। এবার এই ব্যক্তি কে? আমি একটা কাল্পনিক নাম আনলাম এবং তার মুখে আমি প্রতিবেদনের উপযোগী কিছু বক্তব্য বসিয়ে দিলাম। তাহলে আমার প্রতিবেদন রচনাটা আরও আকর্ষক হয়ে উঠল। এলাকার বিধায়ক প্রসূনকান্তি ঘোষ জানালেন, এবার দেখো আমি এলাকাটা কোনটা নিয়েছি, দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকা। সেখানকার ডেফিনেটলি একজন বিধায়ক আছেন, কিন্তু আমি সেই ধার কাছ দিয়ে গেলাম না। আমি সম্পূর্ণ কাল্পনিক এমন একটা নাম আনলাম যেটা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বেরই নাম নয়। প্রসূনকান্তি ঘোষ জানালেন, আমি এখানকার মানুষের এই আন্দোলনে তাঁদের পাশে আছি। পরিবেশের সুরক্ষা, তার ভারসাম্য বজায় রাখা আমাদের সকলের কর্তব্য। এই বেআইনি কাজকর্ম যত শীঘ্র বন্ধ করা যায় সে বিষয়ে আমরা যথাসাধ্য চেষ্টা করব। এবারে দেখো কি বললাম। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও এ বিষয়ে এক বার্তায় জানিয়েছেন, তিনি এবং তাঁর প্রতিনিধিরা লক্ষ্য রাখবেন যাতে ভবিষ্যতে এ ধরনের পরিবেশ বিরোধী অন্যায় কাজ রোখা যায়। হয়ে গেল তাহলে প্রতিবেদন। খুব সহজ, দেখো একেবারেই কিন্তু কঠিন নয়। প্রথম অনুচ্ছেদে তুমি ঘটনাটা কি ঘটেছে, কোথায় ঘটেছে, কি উদ্দেশ্যে ঘটেছে সেটা বলে নিলে। দ্বিতীয় অনুচ্ছেদে তুমি বিশদ বিবরণটা আনলে। আর তৃতীয় অনুচ্ছেদে তুমি সেইটা সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের প্রতিক্রিয়া আনলে, কারোর বক্তব্য উদ্ধৃত করলে। যদি এলাকার বিধায়ক বা সাংসদ বা পৌরপিতা সেখানে থাকেন তার বক্তব্য উদ্ধৃত করলে। যদি এখানে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তার বক্তব্য আনা যায় বা তার কোনো বার্তা আনা যায় সেটাও তুমি দিয়ে দিলে। দিয়ে একটা ভবিষ্যতের জন্য কি প্রতিশ্রুতি নেওয়া হচ্ছে, ভবিষ্যতের জন্য কি লক্ষ্য স্থাপন করা হচ্ছে, তুমি সেটাই ধরিয়ে দিলে তোমার প্রতিবেদনটার শেষে। হয়ে গেল তাহলে 3টে অনুচ্ছেদে প্রতিবেদন। কেমন? এবারে তাহলে চলে এসো সংলাপ রচনা। আমি দুটো একসঙ্গে একটাই ভিডিওতে করেছি এই কারণ মাধ্যমিকে যেটা হয় প্রতিবেদনের সঙ্গে সংলাপ বিকল্পে থাকে, হয় প্রতিবেদন রচনা বা সংলাপ রচনা। যার যেটা অপেক্ষাকৃত সহজ মনে হবে সে সেটাই অ্যাটেম্প করবে, লিখবে। এবার সংলাপ কি? সংলাপ অর্থাৎ ডায়ালগ। সাধারণভাবে নাটকে আমরা সংলাপের ব্যবহার দেখে থাকি, যেখানে 2জন বা 3জন ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে। তাহলে এই যে 2জনের মধ্যে কথোপকথন, এটাই হলো সংলাপের মূল। সংলাপের যে কাঠামোটা সেটা কি না, 2জন ব্যক্তি কথাবার্তা বলবে। অনেক সময় আমরা খাতায় দেখি যে তোমরা ব্র্যাকেটের মধ্যে একটা প্রসঙ্গ ধরিয়ে দাও যে এ বাজারে যাচ্ছিল, ও বাজার থেকে ফিরছিল, পথে 2জনের দেখা, ব্র্যাকেট ক্লোজ করে দিলে, দিয়ে তারপরে সংলাপ শুরু করলে। এটা কিন্তু নিয়ম নয়। ব্র্যাকেটের মধ্যে তুমি কোনো প্রসঙ্গ ধরাতেই পারো না। তোমাকে যাবতীয় কিছু ধরাতে হবে সব তোমার সংলাপের মধ্যে। তুমি আলাদা করে ব্র্যাকেটে ধরো খেলার মাঠে 2 বন্ধু বসে আছে, একজনের খেলতে ভালো লাগছে না, আরেকজন তাকে খেলতে বলছে, এইটা ধরিয়ে দিলে, দিয়ে তারপরে সংলাপ আনলে। এরকমটা কিন্তু হবে না। একজনের খেলতে ভালো লাগছে না, আরেকজন তাকে খেলতে যেতে বলছে, যাবতীয় যা তোমার বক্তব্য না সেই সবটাই তুমি সংলাপের মধ্যে দিয়ে আনবে। আলাদা করে কোনো সূত্র হিসেবে ব্র্যাকেটে আগে থেকে আনতে পারবে না। এটা ভালো করে বুঝে নাও। সেই জন্যই দেখো সংলাপ রচনার যে নিয়ম দিয়েছি আমি, সেখানে প্রথমেই কি বলেছি, 2জনের বক্তব্যের মধ্যে দিয়ে আলোচ্য বিষয় সম্পর্কে যেন একটা স্পষ্ট ধারণা ফুটে ওঠে। হলো, তাহলে বক্তব্যের মধ্যে দিয়েই আমাকে যে টপিকটা দিয়ে দেওয়া হয়েছে সেই টপিকটা সম্পর্কে আমি একটা স্পষ্ট ধারণা গড়ে তুলব।
দুজন কথা বলছে মানে তারা দুটো আলাদা ক্যারেক্টার, তাদের নিজস্বতা, তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি যেন তাদের সংলাপে ধরা পড়ে। এবারে সংলাপ কখনোই এলোমেলো হবে না, যে আমি উত্তর দিকের কথা বলছি, তুমি দক্ষিণ দিকের কথা বলছো, এমন নয়। দুজনের বক্তব্য যুক্তি পরম্পরায় এগিয়ে যাবে, অপ্রাসঙ্গিক কথা যেন না আসে। আমি যেটা বললাম তার পরিপ্রেক্ষিতেই তোমার কথার পরিপ্রেক্ষিতে আবার আমার কথা, এইভাবে। আর অযথা খুব বড় বড় সংলাপ এনো না, তাতে যিনি পড়ছেন তার ধৈর্য হারিয়ে যায়। আমি বলছি না যে একদম দু তিনটে শব্দের সংলাপ, একটা ছোট্ট বাক্যের সংলাপ, সেটা বলছি না। তুমি দু তিনটে বাক্য করো, কিন্তু একদম মানে সেই ৫টা ৬টা বাক্য, এক একটা প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে পুরো। অত কথা, ধরো তোমার বন্ধুই, সে কথা বলেই যাচ্ছে, আর তুমি চুপচাপ শুনেই যাচ্ছ, এটা তো বাস্তবে হয় না। সেও কিছু কথা বলছে, তুমিও কিছু কথা বলছো। এই কিছু ব্যাপারটা রাখো, মানে অন্তত দু তিনটে বাক্য হলো, তারপর তাকে থামিয়ে আর একজন হয়তো কথা বলছে, থামিয়ে ইন দ্য সেন্স মানে দু তিনটে বাক্যে সে তার বক্তব্যটা তখনকার মতো শেষ করলো, তার পরিপ্রেক্ষিতে আর একজন কথা বলতে আরম্ভ করলো, সেও দু তিনটে বাক্য বলল, আর একজন তাতে হয়তো সহমত প্রকাশ করলো। এই রকম ছোট ছোট সংলাপ আনো, খুব বড় বড় সংলাপ এনো না, তাহলে তাতে পাঠকের, যিনি পড়ছেন বা পরীক্ষক মশাই, তার ধৈর্যচ্যুতি ঘটবে। এবার এখানেও সে একই কথা, ভাষা কেমন হবে? ভাষা হবে সহজ সরল মান্য চলিত বাংলা, যেটা প্রতিবেদনের ক্ষেত্রেও আমরা প্রয়োগ করেছিলাম। মান্য চলিত বা শিষ্ট চলিত বাংলায় আমরা সংলাপ রচনা করব, এবং এখানেও আকর্ষণীয় ভঙ্গিতে বক্তব্য তুলে ধরতে হবে। এবার এই আকর্ষণীয় ভঙ্গিটা আমি আনতে পারি কিভাবে? সাধারণ কথা বলার ঢং তাতে বজায় থাকবে। কেমন? অর্থাৎ শিষ্ট বা মান্য চলিত বাংলা আমি আনছি, কিন্তু আমরা সাধারণ দৈনন্দিন জীবনে যেভাবে কথা বলি সেইভাবেই তো সংলাপ লিখব। আরে রামবাবু এত সকাল সকাল চললেন কোথায়? আর ভায়া বলো না, যা গরম পড়েছে, তাড়াতাড়ি বাজারটা সারতে পারলে বাঁচি। এই যে আর ভায়া বলো না, এইগুলোই হচ্ছে সাধারণ কথা বলবার ঢং। তাড়াতাড়ি বাজারটা সারতে পারলে বাঁচি, এইগুলোই হচ্ছে সাধারণ কথা বলার ঢং। এইটা তোমাকে বজায় রাখতে হবে, যাতে পড়ে মনে হয় যে হ্যাঁ, এ তো আমার তোমার কথা, এভাবেই তো আমরা কথা বলে থাকি, এইটা যেন আসে, সেটা দেখো। কেমন? এখানেও আমি তাহলে দৃষ্টান্ত একটা তুলে দিয়েছি, শরীর চর্চার উপকারিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ। দেখবে পরীক্ষাতেও দেওয়া থাকে কাল্পনিক সংলাপ, মানে এই সংলাপটাই যে ঘটেছে এমনটাও তো নয়। যেমন প্রতিবেদনটাও ঠিক এই ঘটনাটাই যে ঘটেছে, স্থানীয় বিধায়ক এই কথাটাই বলেছেন এমনটা নয়, তেমনি সংলাপটাও কিন্তু কাল্পনিক। তুমি তোমার মতো করে দুই বন্ধুর মুখে কিছু কথা বসাচ্ছ, যে বিষয়টা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে সেই বিষয়টার ওপর ভিত্তি করে। গট মাই পয়েন্ট এভরিবডি? চলো, দুই বন্ধুর নাম আমি এনেছি, সুরেশ, রমেন। যেটা আমি বললাম, দেখো আগে কিন্তু কোথাও ব্র্যাকেট দিয়ে আমি কিচ্ছু শুরু করিনি, আমি যা বলবো সংলাপের মধ্যেই বলবো। আরে রমেন যে, এত সকালে কোথায় যাচ্ছিস? রমেন উত্তর দিচ্ছে, এই একটু বাজারের দিকে যাচ্ছিলাম। ও তাই বল, তা তোর চেহারা এত খারাপ হয়ে গেছে কেন রে? শরীর ঠিক আছে তো? আর বলিস না, সারাদিন হাড় ভাঙা খাটুনি, উল্টোপাল্টা খাওয়া, শরীরের আর দোষ কি? এই যে দেখো হাড় ভাঙা খাটুনি, আমি অনায়াসেই কিন্তু আরও পলিশ করে বলতে পারতাম সারাদিন অত্যধিক পরিশ্রম, তার সঙ্গে খাদ্যদ্রব্যের ঠিক নেই, বললে তোমার কাছে বিষয়টা খুব হাস্যকর লাগতো, কারণ তুমি আমি এভাবে কথা বলিই না। আমরা ডেফিনেটলি মান্যচলিত বাংলাতেই বলছি, কিন্তু আমরা বলছি সাধারণ কথা বলবার ঢঙে। হাড় ভাঙা খাটুনি, উল্টো পাল্টা খাওয়া, মানে খাওয়া দাওয়ারও ঠিক নেই, শরীরের আর দোষ কি? কিন্তু তুই তো
নিয়মিত ব্যায়াম করতিস, তারপরে এরকম? না রে, আজকাল সময়ের অভাবে ব্যায়ামটা আর করা হয়ে ওঠে না। তা বললে তো চলবে না ভায়া। তুই তো ভালো করেই জানিস এইভাবে হঠাৎ শরীরচর্চা বন্ধ করে দিতে নেই, তাতে হিতে বিপরীত হয়। ব্যায়ামের উপকারিতা নিয়ে আমিও ১০০% নিশ্চিত। একসময় আমি তো তোকে ব্যায়াম করতে উদ্বুদ্ধ করতাম, এখন আসলে একদম সময় করে উঠতে পারি না। দেখ রমেন, যে রাঁধে সে চুলও বাঁধে। আমারও তো কাজের চাপ কম নেই, কিন্তু তারই মধ্যে আমি নিয়ম করে ব্যায়ামাগারে যাই, শরীর সুস্থ সবল রাখার জন্য যা যা দরকার করি। খেয়াল করো, কথাবার্তা এগোচ্ছে, কিন্তু পরস্পরের কথার পরিপ্রেক্ষিতে এগোচ্ছে। একজন বলছে সময়ের অভাবে ব্যায়াম করতে পারে না, আরেকজন তাকে বোঝাচ্ছে যে যতই কাজের চাপ থাক না কেন সময় ঠিক বার করে নিতে হবে, কারণ শরীর সুস্থ সবল রাখতে গেলে ব্যায়াম, শরীরচর্চা খুবই দরকার। রমেন কি বলছে? যোগব্যায়ামেও অনেক উপকার হয়। নিয়মিত শরীরচর্চা, যোগাসন ইত্যাদিতে ব্লাড প্রেশার, ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে, টেনশন কমে, চিন্তা দূর হয়, রাতে ঘুম হয় ভালো। তবে শরীরচর্চার এত সুফল থাকতেও তুই সেটাকে অবহেলা করছিস। কত মানুষ জন্মগতভাবে সুস্বাস্থ্যের অধিকারী না হয়েও নিয়মিত শরীরচর্চা ও সুষম আহার গ্রহণ করে সুস্থ কর্মক্ষম রয়েছে। তুই ঠিকই বলেছিস, শরীরচর্চা স্বাস্থ্য গঠনের প্রধান অবলম্বন। স্বাস্থ্য ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। অম্বল, মাথা ব্যথা, দুর্বলতা এসব নিয়ে চলা যায়? তাহলে খেয়াল করো, আমি কিন্তু এখানে ধরিয়ে দিলাম একই সঙ্গে শরীরচর্চা করলে কি কি ভালো দিক থাকে। ব্লাড প্রেশার, ব্লাড সুগার এগুলো কন্ট্রোলে থাকছে, টেনশন কমে, চিন্তা দূর হয়, রাতে ভালো ঘুম হয়। আর যদি শরীরচর্চা না করা হয়, ব্যায়াম, যোগাসন এগুলো যদি মানুষ না করে, বিভিন্নভাবে শরীর খারাপ হতে পারে, অম্বল, মাথা ব্যথা, দুর্বলতা। তার মানে শরীরচর্চার উপকারিতা, শরীরচর্চা না করলে তার অপকারিতা দুটো দিকই কিন্তু আমি দুজনের কথাবার্তার মধ্যে দিয়ে টুকটুক করে দিয়ে দিলাম, তাই না? সুরেশ বলছে, তাই তো বললাম আবার ব্যায়ামটা শুরু কর। রমেন বলছে, আমি আজ থেকেই ব্যায়ামাগারে যাওয়া শুরু করব। আজ আসি রে, বাজারটা সেরে নি। সুরেশ অ্যাডমিট করছে, হ্যাঁ আয়, আমিও সামনের মাঠে একটু হেঁটে আসি। এবার খেয়াল করো, বাজারটা সেরে নি। আমি একটু শুরুর দিকে আবার যাচ্ছি, কারণ জিনিসটা শুরু হয়েছিল কি দিয়ে? এই একটু বাজারের দিকে যাচ্ছিলাম। বুঝতে পারছো তাহলে? যে প্রসঙ্গটা দিয়ে আমি সংলাপটা শুরু করেছিলাম, সেই প্রসঙ্গের উল্লেখ যেন সংলাপের শেষে থাকে। তাহলেই তো যাকে আমরা কন্টিনিউটি বলি, সেই কন্টিনিউটি বা ধারাবাহিকতাটা বজায় থাকবে, তাই না? এইটা কিন্তু মাথায় রেখো। আরেকজন, সে প্রাতঃভ্রমণে বেরিয়েছিল, বা সেদিন হয়তো তার ইচ্ছে হয়েছে সকালবেলার মাঠটা সে এক চক্কর দিয়ে আসবে, সেই জন্য সে বলছে যে তার বন্ধু বাজারের দিকে যাক আর সেও সামনের মাঠে একটু হেঁটে আসবে, কারণ সে বরাবর সময় বার করে নিয়ে শরীরচর্চাটা করছে। হয়ে গেল। এইভাবে তাহলে তুমি সংলাপ রচনা করবে, তোমার যা কিছু বক্তব্য তুমি সংলাপের মধ্যে দিয়ে দেবে, মান্যচলিত বাংলায় সহজ সরল ভাষায় লিখবে, সাধারণ কথা বলার ঢং বা রীতি যেন সেখানে বজায় থাকে। এইভাবে করলেই দেখবে আর কোনো রকম কোনো অসুবিধে হচ্ছে না। কেমন? আজকের ক্লাস তাহলে আমি এখানেই শেষ করছি। এর সঙ্গেই লিঙ্কে যে ভিডিওটা দেওয়া রয়েছে সেখানেই তোমরা দুটো প্রশ্ন পেয়ে যাবে, একটা প্রতিবেদনের ওপরে, একটা সংলাপের ওপরে, এবং যাতে তোমাদের সুবিধে হয় আমি কিন্তু সেটারও সমাধান, মানে একটা স্যাম্পল মডেল আমি ওইখানে দিয়েও রেখেছি। কেমন? সেটাও একবার চোখ বুলিয়ে নিও। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে যখনই ভিডিওগুলো আসবে, তোমাদের উপযোগী ভিডিও সেগুলো, তোমরা সেগুলো দেখে নিতে পারো। পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা রইল।
থ্যাংক ইউ এভরিবডি।